দুটো ধারা অন্তত বা দুটো ইন্ডিকেশন আমি যদি বলি, একটা হচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় কিন্তু সার্ককে পুনরুজ্জীবনের কথাটা বলছেন, বেশ কয়েকবারে তিনি বলেছেন, এবং সার্কও কিন্তু নিরাপত্তা, যদিও এটা একটা অর্থনৈতিক কাঠামো, বাট এর পেছনে কিন্তু ধারণাটা নিরাপত্তার ধারণাও কাজ করে। তো কাজেই এখানে যদি একটা আবার সার্কটাকে আমরা পুনরুজ্জীবিত করতে পারি, তাহলে কিন্তু আমি মনে করব যে নিরাপত্তার একটা অল্টারনেটিভ কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। এবং ভারত কি রাজি হবে তাতে? এখন সেই প্রশ্ন, সেটাই প্রশ্ন, কারণ ভারত এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসার পরে ভারতকেও কিন্তু তার এই দক্ষিণ এশীয় নীতি নিয়ে পুনর্মূল্যায়নে যেতে হবে, এটাও অনেকেই বলছেন, ভারতের ভেতরেও কথাটা আলোচিত হচ্ছে। তো কাজেই সেই ক্ষেত্রে ভারত কি করবে জানি না, কিন্তু আমরা কনসেপচুয়ালি যদি বলি যে এটা একটা ধারণা হিসেবে থাকতে পারে, যদি ভারত রাজি হয় তাহলে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আর আরেকটা যেটা আলোচনা এসছে, আমরা সাম্প্রতিককালে আসিয়ানে যোগ দেওয়ার জন্য একটু কথাবার্তা বলছি, চিফ অ্যাডভাইজার মহোদয় নিজেও কিন্তু কথাটা বলেছেন। আজকেই দেখলাম মালয়েশিয়া আসিয়ানের দায়িত্ব নেবে আগামী বছরের জন্য। তারা বলছে তারা আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে সমর্থন করবে, কিন্তু এই জটিল, এই প্রক্রিয়াটা বেশ জটিল, এটা আমরা জানি। কিন্তু এই উদ্যোগটা আমার মনে হয় যে ইতিবাচক, এবং যদি সম্ভব হয় আমরা শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকার নয়, ভবিষ্যৎ সরকার যারা আসবে তাদের জন্য কিন্তু একটা কৌশলগত, আমি বলবো আউটলেট বা উইন্ডো হিসেবে এটা আসতে পারে, দুই ভাবে বা তিন ভাবে আমি বলবো। একটা হচ্ছে ধরেন আসিয়ান ভারতের চাইতে বড় ইকোনমি সাইজ ওয়াইজ, তো কাজেই আসিয়ানের সাথে আমরা যদি সংযুক্ত হতে পারি তাহলে অর্থনীতির একটা বড় উইন্ডো আমাদের জন্য খুলবে, এক নাম্বার। দুই নাম্বার, আসিয়ানকে ঘিরে এখন কিন্তু রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বলে 15টি দেশের মধ্যে আসিয়ান প্লাস নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়া মিলে 15টা দেশের একটা গ্রুপ তৈরি হয়েছে 2020 সালে, বা 2022 সাল থেকে এটা ইতিমধ্যে কার্যকর হয়েছে। এটাকে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। 28 ট্রিলিয়ন ডলার, 28 ট্রিলিয়ন ডলারের ইকোনমি কিন্তু এখানে আছে। তো কাজে এটা একটা বিরাট অর্থনৈতিক খোলা বাজার যদি বলেন আপনি, বা ফ্রি মার্কেট বলেন। আমরা যদি আসিয়ানের সাথে সংযুক্ত হতে পারি তাহলে সেই প্রক্রিয়ার এক্সটেনশন হিসাবে আমরা কিন্তু আসসেপের সদস্য হওয়ার একটা সম্ভাবনাও আমাদের জন্য খুলবে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের কৌশলগত, আমি বলবো যে ওপেনিং বা উইন্ডো আমাদের সামনে আছে। আমরা সেটা কতটা খুলতে পারবো এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু এটা একটা ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে রাখলাম। আর তৃতীয় যেটা আছে, আসিয়ানের সাথে বা মিয়ানমারের সাথে, বা আমরা যদি এই দিকে আসিয়ানের সদস্যভুক্ত দেশ হতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু চীনের সাথে সরাসরি যোগাযোগের একটা সুযোগও কিন্তু আসতে পারে। সেটাও কিন্তু পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি আগামী দিনের, তার সাথে যদি সরাসরি বাংলাদেশ যুক্ত হতে পারে, এটাও কিন্তু আমাদের জন্য একটা কৌশলগতভাবে বড় জায়গা তৈরি করবে। হ্যাঁ, এখানে প্রশ্ন থাকবে ভারত কিভাবে দেখছে, ততক্ষণে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এটাকে নেবে, ইউরোপ কিভাবে নেবে, সেগুলো আছে। কিন্তু আমি বলছি সম্ভাবনা হিসাবে বা ধারণাগতভাবে এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু এই এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এতদিনের বন্ধুত্ব বলুন বা তাদের অংশীদারিত্ব বলুন এই অঞ্চলের নিরাপত্তাকে ঘিরে, সেটা কিভাবে প্রভাবিত হচ্ছে? না, এটা ধরেন আপনি এখন তো আমরা বাংলাদেশ, আমরা ইতিমধ্যেই চীনাদের সাথে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে সেটা নিয়ে আমরা তাদের সদস্য, আমরা এমএও করেছি, আমরা তাদের সাথে কাজ করি। আমরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রেও কিন্তু, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এটা তৈরি করেছে, সেখানেও কিন্তু আমরা যুক্ত, আমরা ইচ্ছা প্রকাশ করেছি, এবং সেখানে দুই ধরনের ইচ্ছা আমরা প্রকাশ করে রেখেছি ইতিমধ্যে। একটা হচ্ছে যে এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি চীনে এবং ভারতের দুই জায়গা থেকে বলেছিলেন যে আমরা অর্থনৈতিকভাবে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকতে আগ্রহী, 1 নাম্বার। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমার ইন্ডো প্যাসিফিক আউটলুক দিয়ে আমরা যেটা বলছি তাদেরকে, যে এখানে নন ট্রেডিশনাল সিকিউরিটি এরিয়াস গুলো যেখানে আছে
সেখানে বাংলাদেশ কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মানে তাদের সাথে কাজ করতে চায়, কারণ এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটাতে কিন্তু এটা কোনো ফিক্সড মেনু না। আমরা যে যার সামর্থ্য এবং সুযোগ অনুযায়ী আমরা তাদের সাথে কাজ করতে পারি। তো কাজেই এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুই জায়গার সাথে ইতিমধ্যেই কিন্তু আমরা কাজ করছি, এবং ভবিষ্যতেও, এবং ভারত তো আছেই সেখানে। তো ভবিষ্যতেও আমরা যদি আমাদের অভ্যন্তরীণ সক্ষমতাটা বাড়াতে পারি, আমাদের অর্থনৈতিক শক্তিটা, যেটা একটু আগে বন্ধু শহীদুজ্জামান বললেন যে আমরা টাইগার, এখন আমরা আমাদের অর্থনৈতিক মোমেন্টামটাকে যদি বজায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই ভারত বলেন, চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এই যে তিন শক্তি, তাদেরকে তাদের সাথে সম্পর্ক, সুষম সম্পর্ক রক্ষা করাটা খুব কঠিন হবে বলে মনে করি না। তার জন্য উৎকর্ষ কূটনীতি আমাদের করতে হবে, এবং সেখানে পেশাদারি কূটনীতির পেশাদারিত্বটা খুব জরুরি হবে। এবং সেটা আমাদের একটা দৃষ্টান্ত হিসেবে যদি নিয়ে আসি, আপনি ভিয়েতনামের কথা মনে করেন। ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ আমাদের যৌবনকালে, সেই যুদ্ধের শ্যাডো দিয়ে আমরা তৈরি হয়েছি। এই ভিয়েতনাম যুদ্ধ করার পরেও কিন্তু এখন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভিয়েতনামের ১ নম্বর বন্ধু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে তার ১ নম্বর বন্ধু হচ্ছে চীন। তো ভিয়েতনাম যদি এই কাজটা করতে পারে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রেখে তার সম্পর্ক বা তার যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বা জাতীয় লক্ষ্য আছে, সেটা যদি অ্যাডভান্স করতে পারে, সামনে নিয়ে যেতে পারে, তো সেই এক্সপেরিমেন্ট বাংলাদেশ কেন করতে পারবে না? আমাদের সক্ষমতা তো ভিয়েতনামের চাইতে কম না বেশি ছাড়া।